পৃথিবীর নানা দেশ থেকে মানুষ কানাডায় এসে অ্যাসাইলাম আবেদন করছে, রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে এখানে থেকে যাওয়ার চেষ্টা করছে। সাধারণভাবে যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশ, অর্থনৈতিকভাবে খানিকটা পেছনে থাকা দেশ, ডেভেলপিং কান্ট্রিজ হিসাবে আমরা যাদেরকে বিবেচনা করি, সেই সব দেশ থেকেই বেশি সংখ্যক মানুষ কানাডায় এসে অ্যাসাইলাম কিংবা রাজনৈতিক আশ্রয় চেয়ে এখানে থাকতে চায়। কিন্তু আপনাকে যদি বলা হয় যে খোদ আমেরিকানরাও কানাডায় এসে অ্যাসাইলাম চাচ্ছে, রাজনৈতিক আশ্রয় চাচ্ছে, এই তথ্যটা আপনার কাছে কেমন লাগবে? সঙ্গত কারণে অবিশ্বাস্য ঠেকবে, একটু আমরা চমকেও হয়তো উঠব। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকান নাগরিকরাও কানাডায় রাজনৈতিক আশ্রয় চাইতে শুরু করেছে, অ্যাসাইলাম চাচ্ছে, এবং এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই সংখ্যাটা বেশ উল্লেখযোগ্য পরিমাণেই বেড়ে গেছে। ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড সম্প্রতি যে তথ্য প্রকাশ করেছে, সেই তথ্য থেকে দেখা যায় চলতি বছরের প্রথম 6 মাসে, মানে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত, তাদের এই হিসাবটা জুন মাসের 30 তারিখ পর্যন্ত, এই হিসাবে 245 জন আমেরিকান কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে বা অ্যাসাইলাম চেয়েছে। এই সংখ্যাটা গত বছর, তার আগের যে বছর 2024 সালের 12 মাসে যেই পরিমাণ, মানে যেই পরিমাণ আমেরিকান কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, সেই সংখ্যা থেকে বেশি। 2024 সালে 12 মাসে 204 জন অ্যাসাইলাম আবেদন করেছিল কানাডায়, কিন্তু 2025-এর জানুয়ারি থেকে জুন 30 পর্যন্ত এই সময় 245 জন। ফলে বোঝাই যাচ্ছে যে সংখ্যাটা বেশ উল্লেখযোগ্যভাবে হারে বেড়েছে। 2023 সালে ছিল মাত্র 157 জন। এখন টোটাল নাম্বারের সঙ্গে কম্পারিজন করে আমরা যদি দেখি, তাহলে হয়তো আমরা ভাববো যে 245 সে আর অত বড় কি নাম্বার। কিন্তু আমরা যদি কান্ট্রি প্রোফাইলটা বিবেচনা করি, যে আমেরিকা থেকে কানাডায় পলিটিক্যাল অ্যাসাইলাম চাচ্ছে, সেইভাবে যদি বিবেচনা করি, তাহলে এই সংখ্যাটা অবশ্যই অনেক বড়। এবং এরা কিন্তু এমন নয় যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় এসেছেন, অনেক বছর থেকেছেন, সেখানে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই, এখন ডোনাল্ড ট্রাম্প তাদেরকে হয়তো বের করে দেওয়ার চেষ্টা করছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাবেন, ফলে ভয়ে তারা চলে এসেছেন। বিষয়টি এরকম নয়। তারা আমেরিকান সিটিজেন, তাদের পাসপোর্ট আছে, বৈধভাবে আমেরিকায় বছরের পর বছর ধরে তারা বসবাস করছেন, সেই রকম আমেরিকান নাগরিক, তারা কানাডায় এসে অ্যাসাইলাম আবেদন করেছে। এবং এই যে 245 জনের সংখ্যাটি আমি উল্লেখ করলাম, এই 245 জন আসলে বর্ডার সার্ভিস এজেন্সি যাদেরকে প্রাথমিক হিয়ারিংয়ের পর মনে করেছে তাদের যে দাবি, সেই ক্লেমে খানিকটা হলেও গ্রাউন্ড আছে, কাজেই রিফিউজি বোর্ডকে এটি, মানে আমরা রিফিউজি বোর্ডে দেখুক যে তারা এটি কি করবে। ঠিক সেই রকম আবেদন, যেটা রেফার্ড টু রিফিউজি বোর্ড ফর ফার্দার কনসিডারেশন, ওই রকম কেস হচ্ছে 245। এখন পর্যন্ত 519টি আবেদন পেন্ডিং আছে। এখন আমেরিকানরা কি কানাডায় এসে রাজনৈতিক আশ্রয় পাবে? আমরা তো জানি যে কানাডা আমেরিকার মধ্যে যেই বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, ট্যারিফ নিয়ে যে প্রবলেমটা শুরু হয়েছে, তার পেছনে ডোনাল্ড ট্রাম্পের একটি বড় রকমের অভিযোগ হচ্ছে কানাডা থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লোকগুলো কানাডাতে থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকে যায়। এটি তার একটি অভিযোগ, যদিও কানাডিয়ান কর্তৃপক্ষ বারবার সেটি অস্বীকার করেছে। তথ্য উপাত্ত দিয়ে তারা দেখানোর চেষ্টা করেছে যে আসলে কানাডা থেকে অত উল্লেখযোগ্য সংখ্যক, যতটা ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, অত মানুষ এখান থেকে যায় না। কিন্তু আমাদের কাছে এখন তথ্য, ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের যে ডেটা, সেই ডেটা বলছে খোদ আমেরিকানরাই কানাডায় এসে অ্যাসাইলাম চাচ্ছে। আচ্ছা, এই তো গেল। এখন এদের এই আবেদনগুলি, যেটি বলছিলাম যে এদের আবেদনগুলো বিবেচিত হওয়ার সম্ভাবনা কতটুকু? এই 6 মাসের যে হিসাব, সেই 6 মাসে একটি আবেদনও অ্যাকসেপ্টেড হয়নি, বরং 25টি আবেদন ডিক্লাইন হয়ে গেছে, রিজেক্ট করে দিয়েছে কানাডা, যে না, তোমাদেরকে এখানে জায়গা দেওয়া যাবে না। কিন্তু 519 অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং আছে। এই যে কানাডা ডিক্লাইন করে দিচ্ছে কেন? কারণ
ইনফ্যাক্ট কানাডার যারা ইমিগ্রেশন কনসালটেন্ট বা ইমিগ্রেশন নিয়ে যারা কাজ করেন তারা বলছেন যে আসলে কোনো আমেরিকানের কানাডায় এসে পলিটিক্যাল অ্যাসাইলাম চাওয়াটা ডিফিকাল্ট আনলেস যে সেরকম কোনো বড় ধরনের ইস্যু না থাকে, কারণ তাকে প্রমাণ করতে হবে যে পুরো আমেরিকার কোনো না কোনো জায়গায় বসবাস করাটাও তার পক্ষে একেবারেই মানে হুমকি, তার জীবনের জন্য হুমকি, সেরকম একটি বিষয় প্রমাণ না করলে কানাডা তাদেরকে আশ্রয় কেন দেবে? এবং যে 25 জনের 6 মাসে যে ডিক্লাইন হয়েছে তাদের কেউ সম্ভবত সেভাবে প্রমাণ করতে পারেনি। যাই হোক, তারপরেও বাস্তবতা হচ্ছে যে আমেরিকান সিটিজেনরা কানাডায় অ্যাসাইলাম আবেদন করছে। আচ্ছা, আমরা আমেরিকার কথা জানলাম, সামগ্রিকভাবে এই অ্যাসাইলামের অবস্থাটা কি আমরা যদি একটু সেই দিকে তাকাই, আমরা দেখি যে এই যে 6 মাসের কথা বললাম, এই 6 মাসে বাংলাদেশি যারা কানাডায় এসেছেন তাদের মধ্যে 2154 জনের আবেদন বর্ডার সার্ভিস এজেন্সি কানাডা রিফিউজি বোর্ডের কাছে বিবেচনার জন্যে রেফার করেছে। 2154 জন, এটি আমি 6 মাসের হিসাব বললাম, মানে জুন 30 পর্যন্ত। তার মধ্যে 660 জন অ্যাকসেপ্টেড হয়েছে আর ডিক্লাইন হয়েছে 312টি আবেদন। 134 জন আবার অ্যাপ্লিকেশন উইথড্র করে তারা ফিরে গেছেন বাংলাদেশে। তো 2154টি রেফার্ড হয়েছে, তার মধ্যে 660 জন অ্যাকসেপ্টেড হয়েছে, 312 জন ডিক্লাইন হয়েছে। এখন পর্যন্ত 30শে জুন পর্যন্ত আর কি, আসলে 19,000, আমি এটি বাংলাদেশিদের কথা বলছি, বাংলাদেশি অ্যাসাইলাম ক্লেমেন্ট যারা কানাডাতে, 19,559টি আবেদন পেন্ডিং আছে। এই আবেদনগুলো এখন পর্যন্ত কনসিডারেশনের জন্য রিফিউজি বোর্ড পর্যন্ত যায়নি, সো এদের পেন্ডিং আছে। এগুলো হয়তো কোনো এক সময় যাবে কিংবা যাবে না, সেগুলো পরের বিষয়, কিন্তু এই হচ্ছে। এখন সামগ্রিকভাবে যদি পুরো বিষয়টা দেখি, পুরো বিষয়টা হচ্ছে জুন মাস পর্যন্ত 55,000 আবেদন রিফিউজি বোর্ডের কাছে রেফার করা হয়েছে, আর পেন্ডিং আছে 2,87,000। রিফিউজি বোর্ডের যে তথ্য, সেই তথ্য হচ্ছে এই যে যাদেরকে রিফিউজি বোর্ডে রেফার করা হলো, সেই রেফারালের তারিখ থেকে, মানে নট যে আপনি কোন দিন এসে ওখানে প্রথম আবেদনটা জমা দিলেন সেটা না, তারা প্রাথমিক যাচাই বাছাই করার পর আপনাকে যখন রিফিউজি বোর্ডে রেফার করে দিল, সেই রেফারালের ডেট থেকে হিয়ারিং হওয়া পর্যন্ত এখন ওয়েটিং পিরিয়ড হচ্ছে অলমোস্ট 4 ইয়ার্স। অর্থাৎ যাদের আবেদনটা রেফার করা হয়েছে রিফিউজি বোর্ডে, তাদের হিয়ারিংয়ের ডাক পাওয়ার জন্য, আনলেস যে খুব স্পেশাল কোনো কনসিডারেশন আছে, স্পেশাল কোনো কেস আছে, কোনো আবেদন তো টেবিলে বসে সিদ্ধান্ত হয়ে যায়, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু ইন জেনারেল যেগুলো, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে এখন কানাডা রিফিউজি বোর্ডের যেই তথ্য, সেই তথ্য অনুসারে ওয়েটিং পিরিয়ড হচ্ছে 4 বছর। সো এই হচ্ছে সামগ্রিক অবস্থা। দর্শক, আমি জাস্ট রিফিউজি বোর্ডের, ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের যে লেটেস্ট ইনফরমেশনটা, সেটার দিকে চোখ বোলাচ্ছিলাম, এবং সেখানে দেখে যখন আমেরিকানরা কানাডায় সিটিজেন অ্যাসাইলাম আবেদন করছে, ওই অংশটুকু দেখে আমার কাছে মনে হলো যে আপনাদের সঙ্গে এই বিষয়গুলো একটু শেয়ার করি। ভালো থাকবেন আপনারা সবাই, আজ এ পর্যন্তই।